সকলকে স্বাগত জানাই বাঁকুড়া ব্রেন ওয়েভে। আশা করি প্রত্যেকে ভালো আছি, সুস্থ আছি। আমি তোমাদের বায়োলজি সুমন্ত স্যার। শুরু করছি আজকে ট্যাক্সোনমি এবং সিস্টেমেটিক্সের শেষ ক্লাসকে নিয়ে। অর্থাৎ এটা হলে আমাদের ট্যাক্সোনমির আলোচনা শেষ হবে আজকে। তো যাই হোক, আমরা এখনো পর্যন্ত লাস্ট ট্যাক্সোনমির যে ক্লাস তোমরা প্রত্যেকে দেখে নিয়েছো। যারা এখনো পর্যন্ত দেখোনি, ডেসক্রিপশন বক্স থেকে তার লিঙ্ক ওয়াইজ পরপর দেখে নিও, তাহলে প্রত্যেকের সুবিধা হবে। তো লাস্ট ক্লাসে আমরা যে ট্যাক্সোনমির জায়গাটা আলোচনা করেছিলাম, সেখানে ট্যাক্সোনমির নোমেনক্লেচার নিয়ে আলোচনা করেছিলাম, বিভিন্ন প্রকার টাইপগুলো নিয়ে আলোচনা করেছিলাম, সিন টাইপ থেকে সিনোনিম, টটোনিম, এই সমস্তগুলো আলোচনা করা হয়েছিল। তো আজকে আমরা দেখব এই যে নামকরণগুলো হয়েছিল ট্যাক্সোনমিতে, বিভিন্ন সংস্থা সেটাকে অ্যাপ্রুভ করে। তো বিভিন্ন সংস্থার নাম ইতিমধ্যে আমরা জেনে গেছি। তার মধ্যে হয়েছে আইসিবিএন, আইসিজেডএন, আইসিএনবি, আইসিভিএনসিপি। তো এই সমস্ত সংস্থা কি করে, নামকরণ করে। তো আজকে আমি তোমাদেরকে শেখাবো কি করে নামকরণটা অ্যাপ্রুভড হবে। তো আগের দিনে অল্প বলেছিলাম যে নামকরণ অ্যাপ্রুভ করার জন্য নির্দিষ্ট সংস্থার দেওয়া রুল মেনে আমরা করব নামকরণ। নামকরণ করাবো, সেটা পাঠাবো সংশ্লিষ্ট সংস্থাতে। সংশ্লিষ্ট সংস্থা কি করবে, নামটাকে যখন অ্যাকসেপ্ট করবে, সেই নামটা ইন্টারন্যাশনাল জার্নালে পাবলিশ হবে এবং গোটা বিশ্ব সেই নামটার জানতে পারবে। তাহলে এইটা হচ্ছে আমাদের কোনো একটা জীবের বিজ্ঞানসম্মত নাম করার পদ্ধতি। এবারে নাম যে হবে তার সাথে সংশ্লিষ্ট একটা পদ্ধতি, যেটাকে বলা হচ্ছে টাইপ স্পেসিমেন। টাইপ স্পেসিমেন। আজকে আমরা প্রথম এই টাইপ স্পেসিমেনকে নিয়ে আলোচনা করব। টাইপ স্পেসিমেন কি, যার উপর ডিপেন্ড করে নামকরণটা হয় এবং যেটার সাহায্য নিয়ে নামকরণটা করা হবে, সেই রিলেটেড স্পেসিমেনকে বলা হবে ট্যাক্সোনমিতে টাইপ স্পেসিমেন। এবারে আমরা মনে করো সাপোজ ধরে নিচ্ছি একটা উদ্ভিদের নাম করব, তাহলে কে এইটা অ্যাপ্রুভ করবে? আইসিবিএন। তো উদ্ভিদের নামকরণ করার জন্য আমাকে কি করতে হবে? আমি প্রথম একটা হারবেরিয়াম সিট নেব। হারবেরিয়াম সিট তোমাদেরকে বলেছি একটা সিট, যে সিটের উপর কি করব, আমরা স্পেসিমেন যেটা কালেক্ট করেছি সেই স্পেসিমেনটাকে লাগাবো। স্পেসিমেনটার ডান দিকের নিচের কোণে লেবেল দেব এবং এর সাথে সমস্ত ডেসক্রিপশন অ্যাটাচ করে আমরা এই কপিটা কোথায় পাঠাবো? আলটিমেট কিভাবে এইটা ইউনিভার্সিটি থ্রু দিয়ে বা রিনাউন্ড সায়েন্টিস্টের থ্রু দিয়ে ভ্যালিড পাবলিকেশনের মাধ্যমে আইসিবিএন এ। তো আইসিবিএন কি করবে? প্রতি 5 বছর ছাড়া ছাড়া তাদের বোটানিক্যাল কংগ্রেস হয়। তারা সেই কংগ্রেসে যতজন বিজ্ঞানী এরকম নাম পাঠিয়েছে সেগুলো পর পর জমা হতে থাকে। তো সেই দিনে বিভিন্ন সমস্ত দেশের বিজ্ঞানীরা সেখানে থাকবেন, তারা সেই নামকরণগুলোকে নিয়ে পর্যালোচনা করবেন। যদি দেখেন তোমার সমস্ত পাঠানো নমুনা ডকুমেন্ট সঠিকভাবে পাঠিয়েছো, নামকরণটা সঠিক নিয়ম মেনে করেছো, তাহলে তোমার নাম কি হবে? অ্যাপ্রুভড হবে এবং ইন্টারন্যাশনাল জার্নালে সেটা পাবলিশড হবে। ইন্টারন্যাশনাল জার্নাল মানে কি? আন্তর্জাতিক পত্রিকা, আমাদের মতো লোকাল পত্রিকা নয় কিন্তু। ঠিক আছে? এবারে সাপোজ ধরে নিচ্ছি তুমি প্রাণীর উপরে কাজ করছো। তো প্রাণীর উপরে কাজ করলে তো প্রাণীর তুমি আর হারবেরিয়াম সিট করতে পারবে না। অর্থাৎ আমি যদি আইসিজেডএন এ পাঠাই, তাহলে কি করব? আমরা বিভিন্ন ফটোগ্রাফ থেকে শুরু করে ওই প্রাণীর ডেসক্রিপশন, সমস্ত ডিটেলস, সমস্ত নথি কি করব? একসাথে দেব, তার ক্যারেক্টারিস্টিক ফিচার সমস্ত কিছু করে সেটাকে পাঠাবো কোথায়? আইসিজেডএন এ। সেরকম ভাবে যদি আমরা অণুজীবের করি, পাঠাবো। যদি ভাইরাসের করি, ভাইরাস নোমেনক্লেচার এবং ক্লাসিফিকেশনে বা ব্যাকটেরিয়াল নোমেনক্লেচারে ক্লাসিফিকেশনে পাঠাবো, যদি আমরা ব্যাকটেরিয়ার করে থাকি। তো সাপোজ ঠিক আছে, আমরা যে নমুনাটা, অর্থাৎ উদ্ভিদের হোক, প্রাণীর হোক, অণুজীবের হোক, যার মধ্যে সমস্ত ডেসক্রিপশন লেখা আছে, সেটাকে যখন আমরা পাঠাবো নির্দিষ্ট অথরিটির কাছে, সেটাকে বলা হবে হলো টাইপ।
তাহলে হোলোটাইপ ইজ দা মেন স্পেসিমেন। তাহলে কি হলো দেখো, হোলোটাইপ কোনটা? হোলোটাইপ হচ্ছে অরিজিনাল স্পেসিমেন। অরিজিনাল স্পেসিমেন মানে কোনটা? বাই হুইচ নোমেনক্লেচার ইজ ডান, মানে যেটা অনুযায়ী লেখক নামকরণ করেছেন বা বিজ্ঞানী নামকরণ করেছেন এবং সেটাকে পাঠিয়েছেন এবং সেই নামটা অ্যাপ্রুভ হয়েছে। এই যে টোটাল তথ্যটা, এইটা হয়ে গেল কি? হোলোটাইপ। এবারে লেখক কি একটা করবেন বা অথার কি বা বিজ্ঞানী কি এরকম একটা করবেন? না, তিনি ওই কাজটা করার সাথে সাথে আমি ধরে নিলাম তিনি আরো কিছু করেছিলেন নিজের জন্য, এবং আমি ধরে নিলাম মনে করো সেম ভাবে করেছিলেন কটা? 5টা। ঠিক আছে, যে কোনো একটাকে বোঝো তাহলে হয়ে যাবে। আবার এখানেও তাই সেম ভাবে উদ্ভিদের নমুনা, ডেসক্রিপশন, বর্ণনা দিয়ে তিনি কি করলেন? পাঠালেন, পাঠানো হয়েছিল এগুলো। তো তার মধ্যে যেটা দিয়ে নামকরণ হলো, দ্যাট ইজ দ্য অরিজিনাল স্পেসিম্যান বাই হুইচ নোমেনক্লেচার ইজ অ্যাপ্রুভড, সেটা হচ্ছে হোলোটাইপ। এই যে মনে করো 5টা পাঠিয়েছিলাম, 5টার মধ্যে কটা দেখে নামকরণ হলো? এইটা দেখে। এই যে আমার বাকি 2, 3, 4, 5 এই যে স্পেসিমেন থাকলো, এই 4টে, এই 4টেকে বলা হবে কি? আইসোটাইপ। তাহলে এগুলো ভালো করে বুঝবো, নিট এবং কমপ্লিট। এটা হচ্ছে কি? তার মানে ডুপ্লিকেট স্পেসিমেন। ভালো করে শুনবো। তাহলে অরিজিনাল স্পেসিমেন হচ্ছে হোলোটাইপ, ডুপ্লিকেট স্পেসিমেন যেটা, সেটা হয়ে গেল কি? আইসোটাইপ। নেক্সট 3 নাম্বার। এবারে মনে করো কোনো কারণে নামকরণ হয়েছে, এবারে হোলোটাইপটা কি হয়? নামকরণ হওয়ার পর সেটাকে সংরক্ষণ করা হয় কোনো হারবেরিয়াম সেন্টারে। এবারে মনে করো কোনো কারণে হোলোটাইপটা হারিয়ে গেছে, তখন কি হবে? লেখকের কাছে বা অথারের কাছে বা সায়েন্টিস্টের কাছে কোনটা আছে? আইসোটাইপ গুলো। আইসোটাইপ গুলোর মধ্য থেকে একটা যদি তিনি দেখে পর পাঠান, মানে সাইটেড বাই অথার, বাই অথার when holotype was missing, holotype was missing। ভালো করে বুঝবো, খুব গুরুত্বপূর্ণ জায়গা। মানে মনে করো হোলোটাইপ অনুযায়ী নামকরণ হয়েছে আর লেখকের কাছে বা অথারের কাছে বা সায়েন্টিস্টের কাছে যা ডুপ্লিকেট ছিল সব আইসোটাইপ। এবার হোলোটাইপটা কোনো কারণে হারিয়ে গেছে, কিন্তু যখন একটা বিজ্ঞানসম্মত নাম পাবলিশ হয়ে যায়, সেই হোলোটাইপটাকে সংরক্ষণ করতে হয়। ধরে নিচ্ছি কোনো কারণে নষ্ট হয়ে গেছে, তাও তাহলে হারবেরিয়াম সেন্টারে সেটাকে সংরক্ষণ করতে হবে। তখন তারা কি করবে? অথার বা সায়েন্টিস্টকে বলে পাঠাবে আরেকটা আপনারা কপি পাঠান। সেইটা কি হবে? যেটা লেখক নিজে পাঠাবেন বা অথার বা সায়েন্টিস্ট নিজে পাঠাবেন, সেটা হয়ে গেল সিন টাইপ। এবারে মনে করো সাপোজ যিনি বিজ্ঞানী, তিনি কি সব সময় সেটা নিয়ে কাজ করবেন? আজকে কাজ করেছেন, দিয়ে তিনি আরো অন্য কিছুর উপর কাজ করছেন, তিনি বাড়িতে নেই, তখন কি হলো? তার ল্যাবে যারা সহকর্মী ছিল বা কো ওয়ার্কার, তারা কি করলো? আইসোটাইপ থেকে একটা স্যাম্পেলকে পাঠিয়ে দিল। কখন? যখন হোলোটাইপ হারিয়ে গেছে। তাহলে ভালো করে বুঝবো, হোলোটাইপ আর আইসোটাইপ হচ্ছে মেন টাইপের ভাগ। হোলোটাইপ মানে অরিজিনাল স্পেসিমেন বাই হুইচ নোমেনক্লেচার ইজ ডান, আইসোটাইপ মানে হচ্ছে ডুপ্লিকেট স্পেসিমেন, নকল নমুনা যেগুলো তাদের কাছে বা সায়েন্টিস্টের কাছে ছিল। এরপর কোন হোলোটাইপটাকে সংরক্ষণ করা দরকার, কোনো কারণে যদি হোলোটাইপ নষ্ট হয়ে যায় বা মিসিং হয়ে যায়, তখন সিন টাইপটাই হোলোটাইপের রিপ্লেসড হিসেবে ব্যবহৃত হয়। সেটা কোথা থেকে নির্বাচন করা হয়? আইসোটাইপ যেগুলো রাখা ছিল সেটাই লেখক কি করলেন? তিনি পাঠিয়ে দিলেন আইসিবিএনএ বা আইসিজেডএনএ সংস্থাতে যেখানে হারিয়েছে। তো সেটাকে তখন বলা হবে সিন টাইপ। আর লেখক যদি না পাঠিয়ে তিনি তার কোনো সহকর্মীকে দিয়ে পাঠান, তখন তার নাম হয়ে যাবে লেক্টোটাইপ। লেক্টোটাইপ মানে লোকে পাঠাচ্ছে, মনে রাখার জন্য করে রাখবে। হলো। নেক্সট, এবারে তারপরে চলে আসি হোলোটাইপ, আইসোটাইপ, সিন টাইপ, লেক্টোটাইপ। এবারে হচ্ছে 5 নাম্বার, প্যারাটাইপ। নাও হোয়াট ইজ প্যারাটাইপ? সেটা হচ্ছে সিন টাইপ আর লেক্টোটাইপ
এই দুটো তো পাঠিয়ে যদি হারিয়ে গেছে, ঠিক আছে, এইগুলো বাদে যে স্পেসিমেন, মনে করো 5টা স্পেসিমেন ছিল, তাহলে 1 নাম্বারটা হচ্ছে হলোটাইপ, 2 3 4 5 আইসোটাইপ। এবারে একটা হারিয়ে গেছে, তখন কি হলো, 2টাকে পাঠিয়ে দেওয়া হলো, তখন 2টা হয়ে গেল, লেখক নিজে থেকে পাঠালেন, 2টা হচ্ছে সিন টাইপ। আর এই 2টাই যদি তার সহকর্মীরা দেখে পাঠাতো তাহলে সেটাই হতো কি, লেক্টোটাইপ। তাই 2টা পাঠিয়ে দেওয়ার পরেও তো 3 4 5 পড়ে থাকছে। এই যে 3 4 5 পড়ে থাকলো, মানে সিন টাইপ বা লেক্টোটাইপ পাঠাবার পর রিমেনিং যে আইসোটাইপ, এইটাকে বলা হচ্ছে কি, রিমেনিং আইসোটাইপ। রিমেনিং আইসোটাইপ মানে সিন টাইপ বা লেক্টোটাইপ পাঠাবার পর যে অবশিষ্ট যে আইসোটাইপ, তাকে বলা হচ্ছে কি, প্যারাটাইপ। নেক্সট, তারপরে 6 নাম্বার, 6 নাম্বার হচ্ছে টোপোটাইপ। টোপোটাইপ, টোপোটাইপ জিনিসটা কি, সেম লোকালিটি, মানে একই লোকালিটি। মনে করো হোলোটাইপটা আমি যেখান থেকে সংগ্রহ করেছি, সেরকম একই এলাকা থেকে যদি কোনো আইসোটাইপ যেটা রাখা আছে আমার কাছে, একই এলাকার যদি স্পেসিমেন হয়, তখন সেটাকে বলবো কি, টোপোটাইপ। ঠিক আছে। 7 নাম্বার হচ্ছে নিওটাইপ। এবারে এমন কিছু হলো, মনে করো এইটা হচ্ছে নিউ স্পেসিমেন। নিউ স্পেসিমেন মানে মনে করো কোনোখানে হোলোটাইপ হারিয়ে গেছে, আইসোটাইপ আর করা নেই, তখন নতুন একটা স্পেসিমেনকে তার সাবস্টিটিউট হিসেবে ব্যবহার করছি, তখন সেটা হয়ে গেল কি, নিওটাইপ। তাহলে ভালো করে বুঝো, তাহলে কি কি পেলাম। প্রথমে হোলোটাইপ মানে হচ্ছে প্রধান নমুনা, যেটা দিয়ে নামকরণ হয়, সংক্ষেপে মনে রাখবে, এগুলো কিন্তু নিটে পড়বে। আইসোটাইপ মানে ডুপ্লিকেটস নমুনা, যেগুলো বিজ্ঞানীর কাছে রাখা ছিল। এবারে হোলোটাইপ কেন লেখক বা সায়েন্টিস্ট বেশি করে করেছিলেন, জানে হারিয়ে যেতে পারে, তাই তিনি কি করেছিলেন, তার কাছে যেগুলো ছিল সব আইসোটাইপ। এরপর খবর এলো বিজ্ঞানীর কাছে যে হোলোটাইপ হারিয়ে গেছে, একটা কিছু পাঠাতে হবে, লেখক নিজে পাঠালেন, তখন সেটা সিন টাইপ। যদি তার সহকর্মী বিজ্ঞানীদের দিয়ে পাঠান, তাহলে লেক্টোটাইপ। এরপর সিন টাইপ লেক্টোটাইপ পাঠাবার পরে যে আইসোটাইপ গুলো পড়ে থাকবে, যদি পড়ে থাকে, সেগুলোকে বলা হবে প্যারাটাইপ। আর টোপোটাইপ কোনটা, হোলোটাইপ যেখান থেকে সংগ্রহ করা হয়েছিল, যদি সেই একই লোকালিটি থেকে স্পেসিমেন কোনো সংগ্রহ করা থাকে আইসোটাইপ থেকে, সেগুলোকে বলা হবে পরস্পরের টোপোটাইপ। এবং নিওটাইপ কোনটা, মনে করো হোলোটাইপ হারিয়ে গেছে, সম্পূর্ণ নতুন নমুনা যাকে আমরা হোলোটাইপের পরিবর্তে ব্যবহার করব, তাকে আমরা কি বলবো, নিওটাইপ। এছাড়াও একটা আছে কোটাইপ, 8 নাম্বার। এই কোটাইপ জিনিসটা কি, মনে করো একই গাছের দুটো টুইগ, মানে সেম ট্রি বাস ডিফারেন্ট টুইগ, তাকে যদি আমরা কি করি, ওই একটা হোলোটাইপ করি, একটা আইসোটাইপ করি, তখন তাকে বলা হবে কোটাইপ। তাহলে দেখো, হোলোটাইপ আইসোটাইপ হচ্ছে মেন। হোলোটাইপ হারিয়ে গেলে সিন টাইপ বা লেক্টোটাইপের অস্তিত্ব থাকবে, নইলে থাকবে না। মানে সিন টাইপ বা লেক্টোটাইপ থাকতেই হবে, এটা কিন্তু কোনো কথা নয়। হোলোটাইপ হারিয়ে গেলে যে আইসোটাইপকে পাঠানো হবে, সেটা লেখক সায়েন্টিস্ট দেখে পাঠালে সিন টাইপ, বিজ্ঞানীরা দেখে পাঠালে, সহকর্মীরা দেখে পাঠালে লেক্টোটাইপ। এবং যদি সিন টাইপ বা লেক্টোটাইপ পাঠায়, তারপরে যেগুলো পড়ে থাকবে সেগুলো হচ্ছে প্যারাটাইপ। যদি না পাঠায়, তাহলে প্যারাটাইপের কোনো গল্প নেই। এবারে বলছি টোপোটাইপ, যদি কোনো আইসোটাইপ এমন থেকে থাকে, হোলোটাইপ যেখানে সেম লোকালিটি, সেটাকে বলবো টোপোটাইপ। আর নিওটাইপ কি, কোনো আইসোটাইপ নেই, নতুন করে যখন একটা স্পেসিমেন তৈরি করে সেটাকে সাবস্টিটিউট হিসাবে আমরা ব্যবহার করছি, তখন তাকে আমরা কি বলছি, তখন তাকে আমরা বলছি নিওটাইপ। এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ ঘটনা। এটাকে বলা হচ্ছে টাইপ স্পেসিমেন বা টাইপিফিকেশন। খুব ইম্পর্টেন্ট এবং খুব জটিলতার জায়গা, তোমাদেরকে খুব সহজ ভাষায় বোঝালাম। আশা করি প্রত্যেকে রেডি করে নিতে পারবে, আশা করি আর কারো ভুল হবে না। বেশ, এবারে চলে আসি। তারপর আমরা বলছিলাম যে আইডেন্টিফিকেশন বা শনাক্তকরণ। এই আইডেন্টিফিকেশনের জন্য, তাহলে দাও ক্লাসিফিকেশন গেল, নোমেনক্লেচারের পার্ট গেল, আইডেন্টিফিকেশন বা চিহ্নিতকরণ বা শনাক্তকরণ। এই শনাক্তকরণের জন্য আমরা কিছু ক্যারেক্টার বেছে নেব। এই ক্যারেক্টার গুলো হবে কন্ট্রাস্টিং ক্যারেক্টার। কন্ট্রাস্টিং ক্যারেক্টার, কন্ট্রাস্টিং ক্যারেক্টার মানে আমরা কোনো একটা জীবকে চিনে নেওয়ার জন্য যে জোড়ায় জোড়ায় বৈশিষ্ট্য নেব, দ্যাট ইজ অপোজিট ক্যারেক্টার। মানে বিপরীতধর্মী বৈশিষ্ট্যের জোড়া, অপোজিট পেয়ার।
বিপরীত বৈশিষ্ট্যের জোড়া যে বেছে নেব সেইগুলোকে বলা হবে কি, আর এইগুলোকে ক্যারেক্টারগুলোকে বলা হবে কি। হোয়াট ইজ কি ট্যাক্সোনমিক? ট্যাক্সোনমিক কিটা হলো দ্য আইডেন্টিফাইং ক্যারেক্টার অফ অর্গানিজম, অর্থাৎ জীবের চিহ্নিতকারী বৈশিষ্ট্যগুলিকে বলবো কি কি। মনে থাকবে তাহলে ট্যাক্সোনমিক কি বলতে কি বোঝো? ট্যাক্সোনমিতে জীবদের শনাক্ত করানোর জন্য যে প্রধান বৈশিষ্ট্যগুলি জোড়ায় জোড়ায় বেছে নেওয়া হয় সেই বৈশিষ্ট্যগুলোকে বলা হচ্ছে কি। এবং কি এর যে কন্ট্রাস্টিং ক্যারেক্টার, দুটো করে ক্যারেক্টার থাকে, তাদের একসাথে বলা হচ্ছে কাপলেট। ঠিক আছে, সিউপিএলইটি, কাপলেট। তাহলে হোয়াট ইজ কাপলেট? দ্যাট দ্য কন্ট্রাস্টিং ক্যারেক্টার অফ কি ইজ কল্ড অ্যাজ কাপলেট। এবং এই এক একটা ক্যারেক্টার যেগুলো পরস্পর বিপরীতধর্মী, তার এক একটা ক্যারেক্টার ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার, ইন্ডিভিজুয়াল যে ক্যারেক্টার সেগুলোকে বলা হবে কি লিড। এগুলো মনে রাখবে। তাহলে কিটা কি ট্যাক্সোনমি? যেগুলো কোনো বৈশিষ্ট্য নির্ধারণ করতে সাহায্য করে সেই বৈশিষ্ট্যগুলো হচ্ছে কি। এবং এই যে বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলোকে একসাথে বলা হচ্ছে কাপলেট, এবং কাপলেটের প্রত্যেকটা বৈশিষ্ট্যকে বলা হয় কি লিড। এগুলো কিন্তু পরীক্ষাতে শর্ট কোশ্চেন আসতেই পারে, খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ এর জন্য। অবশ্যই তোমাদের তো সেমিস্টার এমসিকিউ, তাহলে এগুলো তো করতেই হবে ভালো করে। এবারে এই যে কি গুলো, এই কি গুলোকে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ইন্ডেন্ডেন্ট কি, আর 2 নাম্বার হচ্ছে ব্র্যাকেট কি। তাহলে কিটা হচ্ছে কত রকমের? 2 রকমের। একটা হচ্ছে ইন্ডেন্ডেড কি, একটা ব্র্যাকেট কি। ইন্ডেন্ডেড কি মানে কোনো একটা ক্যারেক্টার লিখলাম, সেই ক্যারেক্টার সাব ক্যারেক্টারটাকে তার নিচে ডান দিকে হলো, আবার কোন একটা ক্যারেক্টার লিখলাম মেন ক্যারেক্টার, তার সাব ক্যারেক্টার গুলো তার থেকে নিচে ডান দিকে, এরকম যদি ডান দিক করে করে যায়, নিচে নিচে করে লিখে যায়, সেগুলোকে বলা হবে ইন্ডেন্ডেড। এবং ক্যারেক্টার গুলো যদি ব্র্যাকেট আকারে সূচিত করি সেগুলোকে বলা হচ্ছে কি ব্র্যাকেট কি। তাহলে এইটুকু গুরুত্বপূর্ণ মনে রাখবে। তাহলে আইডেন্টিফিকেশনের যে ক্যারেক্টার গুলো সেগুলোকে বলা হবে কি, কি এর ওই একসাথে জোড়া ক্যারেক্টারটাকে বলা হবে কাপলেট, কাপলেটের প্রতি ক্যারেক্টারকে বলা হবে লিড। এবং এই যে কিটা 2 রকমের, ইন্ডেন্ডেড কি এবং হচ্ছে ব্র্যাকেট কি। ইন্ডেন্ডেড কিতে কি হবে, ডান দিকে বৈশিষ্ট্যগুলো লিখে যাবো ক্রমাগত গ্র্যাজুয়ালি, আর ব্র্যাকেট কিতে কি করব, আমরা ব্র্যাকেটের মধ্যে ক্যারেক্টারগুলোকে ডিটারমাইন করার চেষ্টা করব। এবং যদি প্রয়োজন হয় ইন্ডেন্ডেড কি এবং ব্র্যাকেট কির উপর পরবর্তীকালে যারা আরো এক্সট্রা পড়তে চাও তাদের জন্য একটা পরবর্তীকালে আমি একটা শর্ট ভিডিও করে দেবো, সেটার জন্য একটু সময় লাগবে, সেটা অন্য একটা ভিডিও করে আমি তোমাদেরকে দেবো আরো এক্সট্রা। ঠিক আছে, সেটাকে আমি শুধু কিটাকে বুঝিয়ে দেবো সেখানে। নেক্সট, তারপর আমরা চলে আসি এই যে কি দেখলাম। তাহলে ট্যাক্সোনমিতে আমরা অনেকগুলো জিনিস দেখলাম, একটা 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 করে আস্তে আস্তে কি জিনিসটা দেখলাম। এবারে ট্যাক্সোনমিতে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা এসেছে, যেটা হচ্ছে ট্যাক্সোনমি যদি সাইটোলজির সাথে জড়িত হয় তখন সেটাকে সেলের সাথে, অর্থাৎ সেল রিলেটেড যে ট্যাক্সোনমি সেটাকে বলবো সাইটোট্যাক্সোনমি। যদি বিভিন্ন প্রকার বায়োমলিকুলের উপরে হয় তাহলে মলিকুলার ট্যাক্সোনমি। যদি প্রাচীন ট্যাক্সোনমি হয় তাহলে অর্থোডক্স ট্যাক্সোনমি। তাহলে ট্যাক্সোনমির এরকম আবার বিভিন্ন ভাগ আছে। আবার ট্যাক্সোনমিকে ভাগ করতে পারি আলফা ট্যাক্সোনমি। আলফা ট্যাক্সোনমি মানে যেটা খুব কম সংখ্যক ক্যারেক্টার নিয়ে করা হবে মরফোলজির উপর। তেমনি বিটা ট্যাক্সোনমি যেটা অ্যানাটমিক্যাল ক্যারেক্টারের উপরে করা হবে। আর গামা ট্যাক্সোনমি মানে হচ্ছে যে ট্যাক্সোনমিটা আরো বেশি গুরুত্বপূর্ণ সাইটোলজিক্যাল ক্যারেক্টার, মলিকুলার ক্যারেক্টার, বায়োকেমিস্ট্রি এগুলোকে দেখে করা হবে। অর্থাৎ শুধু যদি মরফোলজির উপর করা হয় সেই ট্যাক্সোনমিটাকে আমরা কি বলবো, আলফা ট্যাক্সোনমি। যদি অ্যানাটমি বা অন্তর্নিহিত গঠন নিয়ে করি তাহলে বিটা ট্যাক্সোনমি। আর যদি সাইটোলজি, সেল বায়োলজি, বায়োকেমিস্ট্রি এগুলোর উপরে করি অর্থাৎ মডার্ন যেটা, সেটাকে বলা হচ্ছে গামা ট্যাক্সোনমি। এবারে বর্তমান দিনে একটা নতুন ট্যাক্সোনমি এসেছে যেটাকে বলা হচ্ছে নিউমেরিক্যাল ট্যাক্সোনমি। নিউমেরিক্যাল ট্যাক্সোনমি,
নিউমেরিক্যাল ট্যাক্সোনমি কি? নিউমেরিক্যাল ট্যাক্সোনমি হচ্ছে মডার্ন ট্যাক্সোনমি, সবথেকে মডার্ন ট্যাক্সোনমিকে বলা হবে নিউমেরিক্যাল ট্যাক্সোনমি। এবং এই নিউমেরিক্যাল ট্যাক্সোনমি সূত্রপাত করেন বিজ্ঞানী অ্যাডামসন। এবং অ্যাডামসন সর্বপ্রথম 1763 খ্রিস্টাব্দে বিভিন্ন ক্যারেক্টারগুলোকে তার স্ট্যাটিস্টিক্স এবং কম্পিউটারাইজড মেথডের মাধ্যমে প্রকাশ করেন। এবং অ্যাডামসনের এই ক্লাসিফিকেশনকে বলা হচ্ছে অ্যাডামসোনিয়ান ক্লাসিফিকেশন অর অ্যাডামসোনিয়ান ট্যাক্সোনমি, বা এটাকে বলা হয় ট্যাক্সোমেট্রিক্স। তাহলে ভালো করে শোনো, তাহলে নিউমেরিক্যাল ট্যাক্সোনমিটা কি? নিউমেরিক্যাল হচ্ছে মডার্ন ট্যাক্সোনমি, যে যখন ট্যাক্সোনমি বিদ্যা স্ট্যাটিস্টিক্স, ম্যাথমেটিক্স এবং কম্পিউটারাইজ মেথডের উপর ভিত্তি করে গড়ে উঠবে, সেটাকে বলা হবে নিউমেরিক্যাল ট্যাক্সোনমি। তো পরীক্ষাতে শর্ট কোশ্চেন পড়ে, দ্য ট্যাক্সোনমি দ্যাট ডিলস উইথ statistics, computerized method or mathematical formula is known as, that is numerical taxonomy. নিউমেরিক্যাল ট্যাক্সোনমিতে প্রথম কে করেছিলেন? বিজ্ঞানী অ্যাডামসন। কত খ্রিস্টাব্দে? 1763 খ্রিস্টাব্দে। তো তাকে বলা হচ্ছে অ্যাডামসোনিয়ান ট্যাক্সোনমি। এবং আমরা যেমন নর্মাল ট্যাক্সোনমির ক্ষেত্রে কি করেছি, যখন হায়ারার্কি পড়েছি, তার প্রত্যেকটা গ্রুপকে কি বলা হয়েছিল? নর্মাল ট্যাক্সোনমির প্রত্যেকটা গ্রুপকে বলা হয়েছিল দেখবে ট্যাক্সন, কিন্তু মডার্ন ট্যাক্সোনমির প্রত্যেকটা গ্রুপকে বা ক্যাটাগরিকে বলা হবে ওটিইউ। এটা পরীক্ষাতে পড়ে। ওটিইউ কিসের জন্য ব্যবহৃত হয়? ওটিইউ মানে অপারেশনাল ট্যাক্সোনমিক ইউনিট। জিনিসটা কি? ইচ অ্যান্ড এভরি ক্যাটাগরি অফ নিউমেরিক্যাল ট্যাক্সোনমি ইজ নোন অ্যাজ ওটিইউ। তাহলে পরীক্ষাতে কোশ্চেন পড়ে ওটিইউ কি? ওটিইউ ইজ দ্য ইচ অ্যান্ড এভরি ক্যাটাগরি অফ ট্যাক্সোনমিক হায়ারার্কি। ট্যাক্সোনমি হায়ারার্কির প্রত্যেকটা গ্রুপকে। নরমাল ক্লাসিক্যাল ট্যাক্সোনমিতে বললাম ট্যাক্সন, মডার্ন ট্যাক্সোনমিতে বলছি কি? ওটিইউ। এবং নিউমেরিক্যাল ট্যাক্সোনমিতে যে সমস্ত জীবেদের মধ্যে আমরা মিল পাবো, তাদেরকে একত্রে বলা হবে, সেগুলোকে বলা হবে ফেনন। পরীক্ষাতে পড়ে। ফেনন কি? ফেনন ইজ দ্য সিমিলারিটি অফ অর্গানিজম ইন নিউমেরিক্যাল ট্যাক্সোনমি। নিউমেরিক্যাল ট্যাক্সোনমিতে যখন বৈশিষ্ট্যদের মধ্যে আমরা জীবেদের মধ্যে মিল পাবো, সেগুলোকে বলা হবে কি? ফেনন। তাহলে ফেনন বুঝতে পারলে, নিউমেরিক্যাল ট্যাক্সোনমি বুঝতে পারলে, কে করেছেন বুঝতে পারলে, এবং তার প্রত্যেকটা র্যাঙ্ককে বলা হবে ওটিইউ। তাহলে ইন কেস অফ নিউমেরিক্যাল ট্যাক্সোনমি, স্পিসিস ইজ ওটিইউ, জেনাস ইজ ওটিইউ, ফ্যামিলিজ ওটিইউ, মানে যতগুলো ক্যাটাগরি পড়েছিলাম ট্যাক্সোনমিক, সবগুলো এক একটাই কি বলা হবে? ওটিইউ। ঠিক আছে? তাহলে ওটাকে ট্যাক্সন বলি, এটাকে বলি ওটিইউ। এটাকে বলা হচ্ছে কি? মডার্ন ট্যাক্সোনমি বা নিউমেরিক্যাল ট্যাক্সোনমি। এবারে পরবর্তীকালে এই ট্যাক্সোনমির সাথে কি হলো? এই ট্যাক্সোনমি, মডার্ন ট্যাক্সোনমির পরেও ট্যাক্সোনমির সাথে কি হলো? ইভলিউশন যুক্ত হলো। এই ট্যাক্সোনমির সাথে যখন ইভলিউশন যুক্ত হলো, তখন তাকে একসাথে বলছি আমরা সিস্টেমেটিক্স, বা এটাকে বলে থাকি আমরা বায়োসিস্টেমেটিক্স। একই কথা। তাহলে হোয়েন ট্যাক্সোনমি কনসার্ন উইথ ইভলিউশনারি ক্যারেক্টার অফ অর্গানিজম, অর্থাৎ জীবেদের বিবর্তনগত ক্যারেক্টারগুলোকে যখন কনসিডার করলাম আমরা, তখন তাকে আমরা কি বলছি? সিস্টেমেটিক্স। তাহলে দেখো, গোটা চ্যাপ্টারের নাম কি? ট্যাক্সোনমি এবং সিস্টেমেটিক্স। তাহলে ট্যাক্সোনমির সাথে যখন ইভলিউশনারি ক্যারেক্টার যুক্ত হলো, সেগুলোকে বলা হচ্ছে কি? সেগুলোকে বলা হচ্ছে তোমার সিস্টেমেটিক্স বা বায়োসিস্টেমেটিক্স। ঠিক আছে? এবারে ট্যাক্সোনমিতে বিভিন্ন শর্ট কোশ্চেন গুলো আমাদের একটু করতে হয়। এবারে বিভিন্ন যে শর্ট কোশ্চেন গুলো পড়ে, বিভিন্ন যেগুলো বললাম সেগুলো করবো। এগুলো থেকে আর বেশি করার কোনো প্রয়োজন নেই তোমাদের। এর থেকে বেশি সিলেবাসে নেই, যা পড়িয়েছি এনাফ, যথেষ্ট। এবং এগুলো করতে পারে তা কারো কোনো এমসিকিউ বাদ যাবে না। কারণ তোমাদের আবারও ভালো বই একটা বলি,
ভালো বই হচ্ছে এস আনসারির বায়োলজি বুস্টার, এস আনসারি বালাজি পাবলিকেশন, সব থেকে ভালো বই, তোমরা এটা প্র্যাকটিস করতে পারো এমসিকিউ এর জন্য। এছাড়া এমটিজি, এমটিজি পাবলিকেশন প্র্যাকটিস করতে পারো, অ্যারিয়ান্তে প্র্যাকটিস করতে পারো, এগুলো কিন্তু খুব ভালো বই। এবং দেখবে যা পড়ানো আছে তার বাইরে কোনো এমসিকিউ কিন্তু পাচ্ছ না তোমরা, ঠিক আছে। দিনেশটা এখন একটু ব্যাকডেটেড হয়ে গেছে, তো তোমরা এগুলো করো, এবং যেগুলো পড়াচ্ছি নিটের জন্য এর বাইরে কিচ্ছু পড়বে না। এবং এই প্রত্যেকটা লেকচার সিরিজকে ট্যাক্সোনমি যতগুলো হলো, বায়োডাইভার্সিটি যেটা হলো, ডোমেন অফ লাইফের যেগুলো হলো, সেগুলো সুন্দরভাবে ফলো করবে, দেখবে সমস্ত এমসিকিউ কিন্তু আমরা করতে পারবো, ঠিক আছে। তাহলে বায়োসিস্টেমেটিক্স গেল। এরপর চলে আসি, আমরা বললাম কিছু কিছু টার্ম, কি কি টার্ম গুলো আমরা জানবো, কয়েকটা টার্ম, যেমন ফ্লোরা, তোমাকে বলেছি ফ্লোরা মানে কি। ফ্লোরা মানে হচ্ছে কোন একটা নির্দিষ্ট অঞ্চলে উদ্ভিদ জগৎকে আমরা কি বলি, ফ্লোরা। নেক্সট ক্যাটালগ, এই ক্যাটালগ জিনিসটা কি, ক্যাটালগ জিনিসটা হচ্ছে কোনো একটা জায়গার যত সমস্ত জীব পাওয়া যায়, মানে যত সমস্ত অর্গানিজম দিয়ে আমরা পাবো, তাদের কি করব, অ্যালফাবেট অনুযায়ী সাজাবো, মানে এ টু জেড, alphabetically arrangement of any organism in a particular area is known as catalog। একসঙ্গে করাটাকে বলা হচ্ছে কি, ক্যাটালগ। এবং তাহলে এটা দেখলাম। তারপরে ম্যানুয়াল কি, ম্যানুয়াল হচ্ছে যার মধ্যে, ম্যানুয়াল আবার একটা শর্ট কোশ্চেন পড়ে, বা আমরা যখন অ্যালেন প্র্যাকটিস করব সেখানে দেখতে পাবো। অ্যালেনের স্টাডি মেটেরিয়ালও ভালো, খুব সুন্দর দেওয়া আছে ট্যাক্সোনমি। ম্যানুয়াল যে বুকটা কি করছে, আমরা যদি দেখি কমপ্লিট ডাটা আছে, মানে কোনো একটা অর্গানিজম সম্পর্কে কোনো একটা সঠিক পর্যাপ্ত ধারণা দেওয়া আছে, সেটাকে বলা হচ্ছে ম্যানুয়াল। এই ম্যানুয়ালের সাহায্যে কোনো একটা উদ্ভিদদেরকে আমরা কি করতে পারি, আইডেন্টিফিকেশন করতে পারি। তাহলে ফ্লোরা বুঝলে, ফ্লোরা কোনো একটা জায়গার উদ্ভিদ জগৎ, যেমন ফ্লোরা অফ বাঁকুড়া ডিস্ট্রিক্ট, ফ্লোরা অফ সুন্দরবন। এই ফ্লোরা তৈরি করার পদ্ধতিকে বলা হচ্ছে ফ্লোরিস্টিক। ফ্লোরা তৈরির পদ্ধতিকে বলবো কি আমরা, ফ্লোরিস্টিক্স। তাহলে ফ্লোরিস্টিক্স টার্মটা কি, ফ্লোরা তৈরি করার পদ্ধতি। তাহলে ম্যানুয়াল জানলাম, ক্যাটালগ জানলাম। তো এইগুলো হচ্ছে বায়োলজিতে গুরুত্বপূর্ণ টার্ম। তারপরে আলফা ট্যাক্সোনমি, বিটা ট্যাক্সোনমি, গামা ট্যাক্সোনমি, অর্থোডক্স ট্যাক্সোনমি, এইগুলো যেগুলো বললাম এগুলোকে জাস্ট একবার করে দেখে নেব। এবারে কিস্টোন স্পিসিস, আমরা বায়োডাইভার্সিটিতে বলেছিলাম কিস্টোন স্পিসিস কোনগুলোকে বলবো, যে প্রজাতিটা বাস্তুতন্ত্র থেকে বিলুপ্ত হলে অন্য প্রজাতিরও বিলুপ্ত হওয়ার সম্ভাবনা থাকবে, তখন সেগুলোকে বলবো কি কিস্টোন স্পিসিস, বা গুরুত্বপূর্ণ প্রজাতি। তারা খুব গুরুত্বপূর্ণ ভাইটাল রোল প্লে করে একটা ইকোসিস্টেমের ক্ষেত্রে, জানি আমরা এটা। তাহলে এই গেল আমাদের ট্যাক্সোনমি। তাহলে সর্বোপরি ট্যাক্সোনমি বিভিন্ন জিনিস জানার পর আমাদের জানা উচিত কি, এই ট্যাক্সোনমি বিদ্যার অ্যাডভান্টেজ কি, বা ট্যাক্সোনমির গুরুত্ব বা কি। তাহলে এই যে 4টে ক্লাস করলাম, 4টে ক্লাস থেকে তো আমরা বুঝতে পারছি ট্যাক্সোনমির গুরুত্ব কি। কেন, ট্যাক্সোনমি না থাকলে আমরা জীবেদের আইডেন্টিফিকেশন করতে পারতাম না। তাহলে জীবেদের আইডেন্টিফিকেশনের জন্য ট্যাক্সোনমি গুরুত্বপূর্ণ। জীবেদের সঠিকভাবে বিজ্ঞানসম্মত নাম দেব, নাম দেওয়ার ফর্মুলা, নামটা অ্যাপ্রুভ করবে, সমস্ত জিনিস জানলাম ট্যাক্সোনমি থেকে। তাহলে কোনো একটা জীবের বিজ্ঞানসম্মত নাম দিতে গেলে কিসের প্রয়োজন, ট্যাক্সোনমির প্রয়োজন। জীবদেরকে তার বৈশিষ্ট্যের ভিত্তিতে তাদের মধ্যে যত বেশি মিল, তাদেরকে একটা গোষ্ঠীতে ক্লাসিফাই করব, ক্লাসিফিকেশন করার জন্য কি দরকার, ক্লাসিফিকেশন করার জন্য আমার দরকার ট্যাক্সোনমি। তার মানে ট্যাক্সোনমির যে মূল 3টে কথা, 4টে কথার মধ্যে 3টে কথা, 3টেই তো এক একটা করে গুরুত্ব দেওয়ার করে। এছাড়াও ট্যাক্সোনমি আমাদেরকে বিভিন্ন জীবেদের বিলুপ্ত প্রায় থেকে শুরু করে সমস্ত জীব সম্পর্কে ধারণা দেয়, জীবেদের মধ্যে বিভিন্ন আন্তঃক্রিয়া সম্পর্কে ধারণা দেয়, একটা জীবের সাথে অন্য জীবের সম্পর্ক সম্বন্ধে, এই যে ইভোলিউশনারি সিস্টেমেটিক্স কি করছে, ইভোলিউশনগত ক্যারেক্টারকে দেখছি, তাহলে এগুলো বুঝতে সাহায্য করে। তাই সর্বোপরি আমরা দেখলাম ট্যাক্সোনমি আমাদের বায়োলজির একটা অন্যতম ভিত্তি। তাই ট্যাক্সোনমি কিন্তু পড়া একান্ত প্রয়োজনীয় আমার বায়োলজি পড়তে গেলে। তাই দেখো, গুরুত্বপূর্ণভাবে 4টে ক্লাসের মধ্যে ট্যাক্সোনমিকে আলোচনা করলাম, আর কিটার ক্ষেত্রে বললাম আরো ডিটেলসে করা যেতে পারে। তো তোমাদের আর ডেফিনেশনের বাইরে কিচ্ছু পড়বে না, নিটের ক্ষেত্রেও তাই। ইনডেন্টেড কি আর ব্র্যাকেট কি যেটা বলছিলাম, ইনডেন্টেড কি, সাপোজ আমি ধরে নিলাম
কোনো একটা জীবের ক্যারেক্টার হয়তো আমি ধরে নিলাম, মনে করো একটা ধরলাম স্কিন কালার, কোনো একটা ক্যারেক্টার। এই স্কিন কালারটা কি বলতো? এটা হচ্ছে কি? এই স্কিন কালারের মধ্যে নিলাম ব্ল্যাক আর হোয়াইট। এই ব্ল্যাক আর হোয়াইটের জোড়াটাকে কি বলা হবে? কাপলেট। এবং ব্ল্যাক আর হোয়াইটকে একা একা কি বলবো? এইটাও হচ্ছে লিড, এটাও হচ্ছে লিড। এবারে যে জীবটা এরকম ব্ল্যাক হলো সেটাকে লিখলাম, এটাকে লিখলাম, যেগুলোকে 1 নাম্বার দিলাম, 2 নাম্বার দিলাম। তাহলে এইটা হচ্ছে মেন। তাহলে এ দিয়ে করলাম স্কিন কালার, দিয়ে জীবগুলোকে যারা কালো তারা একদিকে করলাম, হোয়াইট গুলোকে একদিকে করলাম। তাহলে এইগুলো হচ্ছে ইনডেন্টেড কি, মানে মেন ক্যারেক্টার উপরে, তারপরে সাব ক্যারেক্টার ডান দিকে যদি রেখে যায়। আর তোমার ব্র্যাকেট কি কি? মনে করো আমি সাপোজ ধরে নিচ্ছি স্কিন কালার, স্কিন কালার করলাম, স্কিন কালার এটা করলাম, স্কিন কালারটাকে দিলাম 1 নাম্বার বৈশিষ্ট্য। তারপরে করলাম হাইট, তার নিচে করলাম হাইট, হাইট অনুযায়ী আবার পার্থক্যগুলো করলাম, সেটা 2 নাম্বার। আবার হতে হতে এমন একটা প্রাণী পেলাম তার স্কিন কালার এলো, তখন তার পাশে যে কি করব, ব্র্যাকেটে 1 লিখবো, কারণ একটা অলরেডি আগে লেখা হয়ে গেছে। তাহলে কি হবে, ব্র্যাকেট দিয়ে যখন পূর্বের কোনো ক্যারেক্টারকে আমরা ডিনোট করব তখন সেটাকে বলা হবে ব্র্যাকেট। আর ইনডেন্টেড কি, ডাউনওয়ার্ড ওয়েতে আমরা রাইট সাইডে এগিয়ে এগিয়ে যাব, সেটাকে বলা হবে ইনডেন্টেড। তাহলে এই হচ্ছে ওভারঅল ট্যাক্সোনমি সম্বন্ধে আলোচনা। আশা রাখবো তোমাদের ট্যাক্সোনমি সম্বন্ধে একটা ক্লিয়ার কনসেপ্ট হয়েছে, কারণ স্টুডেন্টদের মধ্যে ট্যাক্সোনমির ধারণাটাই তৈরি হয় না। আর আমরা বলতে পারি এই 4টে ক্লাস যদি কেউ ভালোভাবে করতে পারো, ট্যাক্সোনমি সম্বন্ধে কোনো কোশ্চেন থাকবে না। যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে, আমরা তার উত্তর দেব। এবং অবশ্যই ক্লাস তোমার কেমন লাগছে তুমি জানিও। আমরা নেক্সট দিন আবার পরবর্তী, মানে দ্য লিভিং ওয়ার্ল্ডেরই বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনে না যেয়ে আমরা দ্য ট্যাক্সোনমিক এইডস গুলো নিয়ে পরবর্তী ক্লাসে আলোচনা করব। মানে ট্যাক্সোনমিতে এই সাহায্যকারী বিভিন্ন উপাদানগুলো দেখবে সিলেবাসের মধ্যে আছে, তো সেই ক্লাসটাকে নিয়ে আমরা আলোচনা করব তোমাদের সাথে। তো আজকের মতো বিদায়, ভালো থেকো, সুস্থ থেকো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং কমেন্ট করো, বেশি কিছু চাইছি না। এবং তোমার যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি তার রিপ্লাই দেবো তোমাদের। ঠিক আছে? তো ভালো থেকো প্রত্যেকে।